হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু আমরা একদমই ভালো, আমাদের অবস্থাটা খুবই খারাপ, এখন পরিস্থিতি খুব খারাপ। তো কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব। তো প্রথমে বলি, এর আগে যে ভিডিওটা আমি দিয়েছি তো সেখানে তো দেখতেই পেয়েছো আমার মামা এসেছিলো। তো মামা এসেছিল মূলত ডাক্তার দেখানোর জন্য, অসুস্থ ছিল তার জন্য এসেছে ডাক্তার দেখাবে। তো ডাক্তার রীতিমতো 2 দিন গিয়ে দেখানো হলো, পরীক্ষা নিরীক্ষা দিল, রিপোর্ট দিল। তো রিপোর্টটা খারাপ এসেছে আজকে, গতকালকে পেয়েছে আর কি হাতে। তো চিন্তাভাবনা ছিল যেহেতু দেশের বাড়ি বাগেরহাট গোপালগঞ্জ ওদিকে, তো চেয়েছিল গোপালগঞ্জ ডাক্তার দেখানোর জন্য, কিন্তু সেখানে আর হয়নি। তো ইমার্জেন্সি এখানেই দেখাতে হচ্ছে। তো আর ইমার্জেন্সি জানো তো, ডাক্তারে বলে দিয়েছে যে আজকেই হসপিটালে ভর্তি করার জন্য। তো সেখানেই বর সকালবেলা নিয়ে গেল ডাক্তারের কাছে, মানে ভর্তি করানোর জন্য আর কি। তো আমার মূলত হচ্ছে হার্ট অ্যাটাক, মানে মিনি যে হার্ট অ্যাটাক হয় প্রথমে, তো সেটা হয়েছে এখন। ওই জন্য ডাক্তার বলেছে ইমার্জেন্সি হসপিটালে ভর্তি করাতেই হবে। তো এইভাবে তো আমরা প্রস্তুত ছিলাম না, অবশ্য ডাক্তার দেখিয়ে রিপোর্ট আসার পর তারপর ওষুধ দেবে এটাই ভেবেছিলাম, যে ওষুধ দিলে পরে মামা আজকে বাড়ি চলে যাওয়ার কথা আর কি। কিন্তু রাত্রেবেলা আসার পর, ডাক্তারের কাছ থেকে আসার পর এগুলো শোনার পর না, একদম মাথার উপর কেমন আকাশ, মানে আকাশ ভেঙে পড়ার মতো আর কি। তো সেখানে দাঁড়িয়ে অনেক চিন্তা ভাবনা হলো, আমার বরেরও মাথার অবস্থা খারাপ, আর আমারও। তো আমার থেকে আমার বরের টেনশনটা একটু বেশি, যেহেতু সে সাথে থেকে ডাক্তার দেখিয়েছে তার ক্লিনিকেই। তো তার জন্য করে তার একটু চিন্তা ভাবনাটা একটু বেশি, যে কিভাবে মামাকে দেখাবো বা কোথায় পাঠাবো। তো অনেক আলোচনা হলো। তো লাস্টে যে ডিসিশান নিল যে এখানেই হসপিটালে ভর্তি করাতে হবে, গোপালগঞ্জ হবে না। তো সকালবেলা তড়িঘড়ি করে বেরিয়ে গেল ভর্তি করানোর জন্য। তো সব কিছু কেমন যেন এলোমেলো লাগছে, মানে কি বলবো, এখানে তো লোকজন নেই, মানে আমি আমার বর, এখানে আর পরিচিত ওরকম আত্মীয় স্বজন বা কেউ নেই। তো তার জন্যই বেশি অসুবিধা হচ্ছে, মানে সবাই দূরে দূরে ফোনেই কথা হচ্ছে, কোনো সিদ্ধান্ত ওইভাবে নিতেও পারছে না। পরে আমার বর সিদ্ধান্ত নিলেন যে না, এখানেই ভর্তি করবো, কোথাও পাঠানোর দরকার নেই, যেহেতু এসেছে এখানে, তো এখানে ভর্তি করাই দেখা যাক কী হয়। তো চলো, আর কি বলবো, সকালে ঘুম থেকে উঠে একটু তড়িঘড়ি করে রান্না করেছিলাম, ভাগ্যিস রান্না করেছিলাম, তাছাড়া হয়তো বা রান্না আজকে করার মতো শক্তি আমার ছিল না। মেয়েটাকে ঘুম থেকে উঠেও আমি সেইভাবে খাওয়াতে পারিনি জানো তো, এই এখন খাওয়ালাম। এখন কটা বাজে? 11:30 বাজে। আর নিজে তো মুখে এখনো কিছু খায়নি, আর আমার বর তো না খেয়ে বেরিয়ে গেছে। মামাকে কোনো রকম দুটো খাইয়ে দিয়েছি, যে খেয়ে না গেলেই, মামাও দুর্বল হয়ে গেছে অনেকটা জানো তো, গ্রামের মানুষ তো অনেকটা সহজ সরল হয়, অতটা বোঝে না। তো তার জন্য করে এই যে শোনা মা, রোদ লাগে মা, পিছনে দাও। তো সোনামাকে একটু আগে জামা টেনে দাও মা, পাশেই লেগে গেছে, প্যান্টের সাথে জামা ধরে গেছে পিছনে, জামা টান দাও। সোনামাকে ব্রাশ করাবো, ফ্রেশ করিয়ে খাওয়াবো, সেই মানে চিন্তা ভাবনাই নেই। মানে ওকে ছেড়ে দিয়ে আমি ফোনে কথা বলছি, এখানে ফোন করছি, ওখানে ফোন করছি। তো এই করে করে 11টার দিকে ওকে দুটো মানে খাওয়ালাম, কিন্তু আমি নিজে এখনও খাইনি, আর বড় খাইয়ে যাইনি এখনও, কী করছে ওখানে কে জানে। তো চলো আপডেট দিতে থাকবো, এভাবে যে ব্লগ করতে হবে আমি কখনো ভাবিনি। তো যাই হোক, চলো পরে আবার দেখা হবে। তো আজকে কাজকর্ম ওইভাবে করাও হয়নি জানো তো, সকাল থেকে ওইভাবে করিনি, শুধু করছি রান্নাটা করেছি, আর এই একটু আগে বিছানাপত্র গুছালাম, সবার সাথে কথাবার্তা হলো, হওয়ার পরে একটু মানে কথাবার্তার যে প্রেশারটা থাকে, বাড়ি থেকে কে আসবে, একজন তো লোক লাগবে, কারণ কি আমার বর তো পারবে না, ওর তো ডিউটি আছে। তো তার জন্য করে একজন আনাতে হবে বাড়ি থেকে ইমিডিয়েটলি। তো তার জন্য করে মানে একে ধরছি, ওকে ধরছি, একে কল করছি, ওকে কথা বলছি, এই বাড়ি থেকে এ ফোন করছে, ও ফোন করছে, এই করে করে একটা নানাখানা ছিল। আর আমার জানো তো, একটা টেনশন মাথায় ঢুকে গেলে না, আমি কোনো কাজ করতে পারি না, কোনো কাজে মন দিতে পারি না। এই একটা আমার বদ অভ্যাস বলো বা খারাপ অভ্যাস বলতে পারো, কিন্তু কি করব, ওই সারাক্ষণ ওই ফোনটা নিয়ে ঘুরছি, কথা বলছি, এই করে করেই কাটালাম। তো এখন দেখছি যে বেলা দুপুরও হয়ে গেছে, মেয়েকে খাওয়াতে হবে, ওদিকে ঘরে কাজও তো পড়ে রয়েছে। তো তার জন্য করে এখন এই বিছানাটা গোছালাম। আর চলো ওই ছোটো রুমটাতে একটু যাই, সরি ছোটো রুম না, বড় রুমটাতে। তো এখানে বড় রুমটাও কিন্তু আমার গোছানো হয়ে গেছে। এই দেখো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, এগুলো অফ ক্যামেরায় করে নিলাম, সেই শক্তি না যে ক্যামেরা সেট করে আবার কাজকর্ম দেখাবো। তো এখন ঘরটা ঝাড়ু দেবো, ঘরটা ঝাড়ু দিয়ে মেয়েকে স্নান করাবো,
ওর বাড়ি থেকে ভাই আসবে, তো ওকে যোগাযোগ করতে পারছি না ওর সাথে, মানে একটা বিচ্ছিরি কাণ্ড, মানে যখন দরকার হয় তখন পাওয়া যায় না। এখন দেখো রুমে চলে এসেছি, রুমে এসে এখন ওই রুমটা ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে তারপর মুছবো। আর গতকালকে যেহেতু রুমটা মোছা হয়নি, একটুখানি কেমন লাগছে পায়ের তলায়, তো তার জন্য করে ভাবলাম যতই কষ্ট হোক, মন খারাপ মনের জায়গায় থাকবে, কাজের জায়গায় কাজ থাকবে আর কি। আর এই মন খারাপ করে যদি আমি কাজগুলো সব সরিয়ে ছিটিয়ে রাখি, তাহলে যে কতগুলো কাজ জমে যাবে, তারপরে আমাকে যে কতটা কষ্ট করে এগুলো গোছাতে হবে, আবার করতে হবে, পরিষ্কার করতে হবে। তো তার জন্য করে ভাবলাম যে মন খারাপের জায়গায় মন খারাপ থাক, তো ঠাকুর যা করে ভালোর জন্যই করে, ঠাকুর অবশ্যই ভালো কিছু করবে, মামা সুস্থ হয়ে যাবে এই আশাই রাখছি। আর মামা তেমন অতটা যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে তেমনটাও নয়, মোটামুটি মামা ভালোই সুস্থ আছে, তবে ভিতরে ভিতরে অনেকটা অসুস্থ আর কি। তো তার জন্য করে ইমার্জেন্সি ডাক্তারের কাছে মানে হসপিটালে নিতে হলো। তো যাই হোক, আশা করছি ভালো হয়ে যাবে। আর এদিকে দেখো আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে এখন ঘরটাও মুছে নেব। আর চেষ্টা করছি কাজগুলো পরস্পর করে রাখতে। আর সকাল থেকে অনেকটা সময় পার করে দিয়েছি এই টেনশানে। আমার একটা সমস্যা হয় কি, কোনো টেনশন যদি বা কোনো বিপদ হয় বা কারো দুর্ঘটনা হয় বা কোনো আনন্দ হয়, মানে আনন্দতেই আমি আত্মহারা হয়ে যাই, আবার দুঃখতেও মানে আমি আত্মহারা হয়ে যাই। মানে কেমন যেমন একটা হয়ে যায়, চুপচাপ বসে থাকি বা মাথার ভিতর ওটা ঘুরতে থাকে সারাক্ষণ, দুর্বল হয়ে যায়, হাত পা কাঁপে, এরকমটা লাগে। তো ভালো কাজেও হয় আবার খারাপ কাজও হয়, জানি না কেন আমার সাথে এরকমটা হয়। তো তার জন্য করে অনেকটা সময় সকাল থেকে প্রায় দুপুর 12টা-1টা পর্যন্ত এই করছি, ঘুরছি, খালি ফোনটা নিয়ে ঘুরছি, রুমের ভিতর কথা বলছি, এই করে করে অনেকটা সময় পার করার পরে মনে হলো না, এখন সংসারের কাজগুলো করতে হবে, তা নাহলে আমার দ্বারা এরপরেও কাজগুলো জমে গেলে আর করা সম্ভব না। তো তার জন্য করে এদিকে মেয়েকে বসিয়ে দিলাম খাটের উপর আর রুমটা মুছে নিচ্ছি। তো চলো তারপর কী করে। তো এই যে দুটো লুঙ্গি আমার মামা একটা রেখে গেছে আর আমার বরের একটা, তো ভাবলাম যে দুটোই মেলে দিই ধুয়ে। আর বাইরে রোদও আছে, ভাবলাম প্রথমে যে ছাদে দিয়ে আসবো, কিন্তু ভাবলাম যে ছাদে দেওয়ার দরকার নেই, এখানে যেহেতু ফাঁকা আছে এখানটায় দিয়ে দিই। আর ওদিকে বরকে ফোন করলাম, বললো যে মামাকে ভর্তি করানো হয়ে গেছে, তবে আরও 2-3টা পরীক্ষা দিয়েছে, সেটা করানো হচ্ছে আর কি। তো এই হচ্ছে আপডেট। আর ওকে সারাক্ষণ ওখানেই থাকতে হবে, একজন না যাওয়া পর্যন্ত আর কি ওখানে। আর ওদিকে বাড়ি ফোন করলাম, ভাই আসবে, তো আসলে পরে আমার ভাই থাকবে আর আমার বর বাসায় চলে আসবে, আবার আমার বর যাবে, ভাই আসবে, এইভাবেই চলতে হবে আর কি। তাছাড়া একজন মানে থাকতেই হবে সব সময়, একজন না একজন থাকতেই হবে পরস্পর। তো তার জন্য করে ভাইকে মানে আনতে বাধ্য হলাম আর কি, এমন একটা পরিস্থিতি পড়লাম। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে ভাবছি দুটো ভাত খেয়ে নেবো, জানো তো এখন কটা বাজে, ওই 1টা বাজতে গেলো। এখন থেকে মানে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এখন যদি না খাই তাহলে তো এরপর আমার গ্যাসের সমস্যা হয়ে যাবে। তো সবাই যদি একসাথে অসুস্থ হয়ে পড়ি তাহলে তো হয়েছে। বর বাইরে মানে বাইরের দিকটা সামলাচ্ছে, আর আমি যদি বাসাটার দিকে মানে সামলাতে পারি। দুজন মানুষ এখানে দেখার তো আর আমাদের ওরকম কেউ নেই যে এসে বিছানায় পড়ে থাকবো বা কোনো একটা বিপদ হলে সাহায্য করার জন্য। তো তার জন্য করে ভাইকে ডেকে আনতে হচ্ছে বাড়ির থেকে। তো ও আসলে একটুখানি আমাদের সুবিধাই হবে। আর ওকে 2 দিন পরে এমনিও আসতে হতো, কারণ ওকেও ডাক্তার দেখানোর ব্যাপার ছিল। তো চলো, একটু মনটা একটু ভাল লাগছে যে আমার ভাই আসছে, জানো তো এই বিপদ আপদের সময় না বাবা মা ভাই বোন মানে থাকলে পরে কি যে একটা মানে সাহায্য, কত বড় যে একটা সাহায্য হয় সেটা আর বলে বোঝা করবো। হ্যাঁ বলো। তো ভাই আসছে আর মাকে আসতে বলছিল আমার বর, যে মা যদি আসে তাহলে একটু ভালো হবে, কিন্তু যেহেতু মা আসতে পারবে না, মারও শরীরটা খারাপ, ওদিকে গতকালকে আমার একটা দিদা মারা গেছে আর কি, তো মা সেখানে গিয়েছিল, সেই একটা টেনশন, এদিকে মামার এই একটা সমস্যা, তো এইসব মিলে একটা কেমন একটা ইজিবিজি লেগে গেছে। তো যাই হোক, ভাই আসতেছে তাই একটুখানি শান্তি পেলাম। যাই হোক চলো, পরে আবার কথা হচ্ছে। তো এখানে দেখো জামা কাপড়গুলো কিন্তু এখানে নিয়ে এসেছি, স্নান করার পর জামাটা মেলবো, তো দেখি বারান্দাতে জায়গা নেই আর কি, দুটোকে নাড়া পড়ার জায়গা থাকে না, আমার বারান্দাটা এতটাই ছোট। তো তার জন্য করে আবার ছাদেই নিয়ে আসলাম, ভাবলাম রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো কত কিছু শুকনা দিয়েছে দিদি, সমস্ত কিছু ধুয়ে। ওমা এটা কি দেখছো? এই দেখো, এটা জবা ফুল। হ্যাঁ জবা ফুল, তুমি না তোলা চাইছিলে, তোলো। তুলবো
না, গোপালকে তো খাওয়ান দিয়েই দিছি। এখন তুলে বড়মাকে দিয়ে দাও। এখানে একটা ফুল আছে, তারপর ওই সাইডে কতগুলো ফুল ফুটছে। অনেক ফুল ফুটছে। হ্যাঁ, এখানে নয়নতারা ফুল আছে, তারপর অপরাজিতা ফুল আছে। এই গাছটা হচ্ছে আমাদের নতুন গাছ। দেখো ফুল ফুটলে কি আনন্দ যে লাগে কি বলবো আর, মানে এত কষ্টের ভিতরে ফুলগুলো দেখলে পরে মনটা পুরো সুন্দর হয়ে যায়। এই একটা আর আমি আজকে ফুল তুলতেও পারছি না, ধরতেও পারছি না, পুজোও দিতে পারছি না। এই দেখো এই একটা। তো ছাদে এসে রোদটা বেশ ভালোই মনে হচ্ছে, অনেকটা রোদের তাপই আছে। তো ওদিকে বর ফোন করে জানালো যে মামাকে বেডে দিয়ে দিছে। তো দুপুরবেলা করে খাবার খাওয়ার পরে ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে, ওষুধও দেওয়া হচ্ছে। তো ট্রিটমেন্ট চলছে, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তোমরা একটু প্রার্থনা করো যেন মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যেহেতু এখানে মামার কাছের বলতে আমরাই, আমি আমার বর, আর কেউ এখানে নেই। তো আশা করছি, ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, যেন মামাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। ওদিকে আমার ভাইও আসতেছে, গাড়িতে উঠবে আর কি, একটু সময় লাগবে। তো যেহেতু দূরের পথ, চিতলমারি আর হচ্ছে ঢাকা, তো সরাসরি যেহেতু বাড়িতে থাকলে তাহলে তাড়াতাড়ি করে আসতে পারতো। যেহেতু বাড়িতে নেই, ও গিয়েছিল আবার একটা কাজে, তো সেখান থেকে কাজের থেকে এসে তারপর আবার আসবে। তো তার জন্য করে একটুখানি লেট হচ্ছে। আর আমার বর তো ওখানেই আছে, ওরও সকালে খাওয়া হয়নি, দুপুরে মনে হয় খাওয়া হয়নি। একা তো কোন দিকে দেখবে, একবার ডাক্তার আসতেছে বা একবার নার্সের সাথে কথা বলতে হচ্ছে, একবার বাইরে যেতে হচ্ছে, একবার মামাকে খাবার এনে দিতে হচ্ছে। তো দুইজন মানুষ হলে বেশ সুবিধা হবে, তার জন্যই ভাইকে আনা। তো আমি একটু আগে স্নান করার আগে ভাতটা খেয়ে নিলাম, জানো তো। দেখলাম 1:30 বাজে, আর বসে থেকে লাভ নেই। আজকে তোমরা পুরো ব্লগ জুড়ে না কাজকর্ম দেখতে পাবে না একটুখানিও, ওই শুধু মুখেই বক 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 শুনতে পাবে। চলো দেখো আমি জোড়া লাগিয়ে দিছি। জোড়া লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার একটা জামার সামনে একটা ছিল আর কি, বেল্ট সিস্টেম। তো কালকে জামাটা ধুতে গিয়ে না, যখনই মোচড় দিছি তখনই ভেঙে গেছে। ও তারপর আবার আমি লাগাই দিলাম। লাগাই দিছো? হ্যাঁ, আবার ভেঙে গেল মা। তো চলো বাসায় যাই, এখন একটু রেস্ট নেবো। রেস্টে তো আছি, সকাল থেকে তেমন কোনো কাজই করা হয়নি, কিন্তু ওই মানসিক টেনশন, মানে একবার বাড়িতে ফোন করছি, একবার মাকে ফোন করছি, একবার মামাকে ফোন করছি, একবার ভাইকে ফোন করছি, একবার বরকে ফোন করছি, মানে একটার পর একটা আছে। তো চলো, আমি তো তাও দুটো খেতে পারলাম, আর বরটা আজকে খায়ও নি, খারাপ লাগে জানো তো। দেখো বন্ধুরা, আমি আর এই হচ্ছে আমার পাগলিটা। পাগলিটারে যখন দেখবে যে মা মানে ভালো লাগে না, খারাপ লাগে, তখনই পাগলিটার মানে মায়ের কাছে সব আবদার, মা খাইয়ে দাও, মা ঘুম পাড়িয়ে দাও। নিজে কিন্তু খেতে পারে এখন। অনেক সময় আছে না, মানসিক টেনশনের কারণে ভালো লাগে না, যেমনটা আজকে, মানে কোনো কিছুতে ইচ্ছা করছে না করি। ভাগ্যিস সকালে দুটো রান্না করেছিলাম, তাছাড়া হয়তো বা খাওয়াও যুক্ত না। ওই রান্না রয়েছে, মাছের তরকারি করেছি, ডাল করেছি, ভাজি করেছি, শুধু ডাল দিয়ে একটু ভাত খেয়েছি, আর মেয়েকে একটু মানে বাঁধাকপি ভাজি দিয়ে ভাত খাইয়েছি। আর ওই রান্নাই থাকবে, আমার ভাই আসবে, ওটাতেই খাইয়ে দেবো। আর কী করবো, ভালো লাগছে না। চলো চলো, আমার মামা আসতেছে। ওরা তো বহুত খুশি মামা আসতেছে, কিন্তু মামা যে কী জন্য আসতেছে, মামা তো জার্নি করে এসে আবার হসপিটালে গিয়ে বসে থাকতে হবে। কষ্ট এদেরই হচ্ছে, আমার বর আর আমার ভাইয়ের হবে। আমিও তো বাসায় থাকবো, অতটা কষ্ট আমার হবে না, কিন্তু এদের দুজনের কষ্ট হবে, সাথে তো আমার মামার রোগীর তার তো হবে। আর হসপিটালে থাকা যে কত কষ্ট, চুপচাপ বসে থাকতে হবে, ইচ্ছা মতো কিছু করা যাবে না, যখন যা লাগবে তখন তাই। ও মা, চলো চলো। ও মা, মামা আসবে তারপর থেকে যাবে নাকি আবার চলে যাবে? মামা থাকবে। থাকবে কেন? হ্যাঁ, কেন মা, একটু বলো না। মামা যখন অসুস্থ হবে তখন মামাও ডাক্তার দেখাবে। বাসায় নিয়ে চলো, এটা গুলো দিয়ে আটকায় নেওয়ানি। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হয়েছিল দুপুরবেলা করে, তারপর আর কোনো ভিডিও করা হয়নি, সেরকম কোনো মন মানসিকতাও নেই। তো এখানে দেখো কিছু জিনিসপত্র আমি গুছিয়েছি, তো এগুলো হসপিটালে পাঠাতে হবে, তার জন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে নিলাম।
তো এগুলো এখন একটা ব্যাগে করে ভরে দেব। তো একটা পাটি নিয়েছি, পাটিটা আমি সরিয়ে দিই পাশে। আর এখানে বালিশ আছে, বর বলেছে দুটো বালিশ দিতে, তো আমি একটা দিয়েছি আগে, তো পরে বলেছে দুটো দিতে। একটা কম্বল, দুটো কাঁথা, দুটো লুঙ্গি, দুটো গেঞ্জি, একটা গামছা, দুটো প্লেট, একটা গ্লাস, আর এখানে টুথপেস্ট আছে, তারপর ব্রাশ আছে, আর একটুখানি তেল দিয়েছি, বরের চার্জার, হেডফোন এগুলো দিয়ে দিলাম, রাত কাটাতে লাগবে আর কি। তো চলো এগুলো ভরে নিই, ভরতে ভরতে কিছু কথা বলবো, চলো। আর এখানে দুটো জিনিস অ্যাড হতে পারে, একটা জিনিস আর কি। মামার জন্য একটা শীতের পোশাক পাঠানো হবে, আর যদি ভাই থাকে তাহলে ভাইয়ের জন্য একটা প্যান্ট বা লুঙ্গি দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু শীতের পোশাকটা দিতে হচ্ছে, কারণ কি যদি শীত লেগে যায়, ওখানে যদি শীত লাগে আর কি, দিয়ে দিলাম, যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করতে পারবে। কারণ কি বাসাতে দেখতে পাচ্ছি অনেকটাই শীত লাগছে, এখন হসপিটালে কেমন কি হবে সেটা তো বলতে পারবো না, তো তার জন্য করে দিয়ে দাও আর কি। আর এখানে ব্যাগটা সুন্দর করে আমি দেখো গুছিয়ে নিচ্ছি। প্রথমে একটা বালিশ বলেছিলাম, তো বর বলল দুটো বালিশ দিতে, তো দুটোই দিয়ে দেবো। আর যেসব জিনিসপত্রগুলো দিচ্ছি, আর বড় ব্যাগ হলে বেশ ভালো হতো, তবে চেপে চুপে ঠেসে ঠুসে দিয়ে দিয়েছি যতটুকু পেরেছি। আর তাছাড়া আরেকটা ব্যাগও মানে বানিয়েছি, দুটো ব্যাগ বানিয়েছি, যাতে জিনিসপত্রগুলো নিতে সুবিধা হয়। এরপর শুধু খাবার প্রতিদিন দেওয়া নেওয়া করা হবে, তাছাড়া আর কোনো জিনিস যাবে না আর কি। তো সেভাবেই দিচ্ছি। আর এই ব্যাগটা জানো তো, একবার আমার মেয়ে যখন হয়েছিল তখন হসপিটালে নিয়ে গেছিলাম, আর এবার এই মামার জন্যই জামা কাপড় নিয়ে যেতে হচ্ছে, তো দুবার ব্যবহার করা হলো ওকে হসপিটালে যাওয়ার জন্য। আর তাছাড়া ঘরে তোলাই থাকে, শুধু বরের শার্ট প্যান্ট, পুরোনো যে প্যান্টগুলো শার্টগুলো সেগুলোই ভরে রেখে দিয়েছিলাম, আজকে কাজে লেগে গেল। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে ভাই কিন্তু আসেনি এখনও, ও প্রায় কাছাকাছি এসে গেছে। আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপর ওকে আবার আনতে যাবো স্ট্যান্ড পর্যন্ত। ও এখানে নামবে, তারপর আমি নিয়ে আসবো, কারণ কি ওর কাছে 2-3টা ব্যাগ আছে, ও একা পারবে না আসতে। তাই তো বলেছিলাম ভাইকে আনতে যাব, ভাইকে কিন্তু নিয়ে এসেছি। এনে তারপর আবার রান্না করেছি, ভাতটা রান্না করলাম, গরম গরম ভাতটা রান্না করে মেয়েকে খাইয়ে দিয়ে বর বলছি সরি, ভাইকে খেতে দিলাম। ভাই খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু খাইনি এখনো, তাড়াহুড়ো করেন, আমার পেটে একদমই খিদা নেই, পেট ব্যথা করছে, অথচ মুখ দিয়ে খাবার ঢুকছে না। তো ভাই বললো যে তুই কিছু খেয়ে নে এখন, কিন্তু ভাবলাম কি এখন খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, 8:30টার মতো বাজে আর কি। তো এদিকে মামার জন্য ভাত রেডি করে নিচ্ছি, মামার জন্য আর বরের জন্য আর কি, দুজনেই খাবে আজকে। তো এখানে হটপটে করে 2 বাটি ভাত নিয়েছি, 1 বাটি ডাল নিয়েছি, 1 বাটি হচ্ছে আলু ভর্তা নিয়েছি, আবার আরেকটা ছোট বক্সে করে ডিম ভাজি করে নিয়েছি। যেহেতু হাসপাতালের খাবার একটুখানি পাতলা পুতলা হলেই ভালো হয়, তো তার জন্য করে ওইভাবেই করে নিলাম। আর আসার সময় ডিম নিয়ে এসেছিলাম দোকান থেকে, 2টা ডিম ভাজি করলাম, সরি 4টা ডিম ভাজি করলাম, ভাইয়ের জন্য, মেয়ের জন্য, বরের জন্য, মামার জন্য, সবাইকে ডিম ভাজি দিলাম। আর হচ্ছে আর সব তরকারি ছিল যা, তাই দিয়ে ভাইকে খেতে দিলাম। আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু এটা টিফিন বক্সটা গুছিয়ে নিচ্ছি। টিফিন বক্সটা গোছানো তাড়াতাড়ি করে আবার বেরিয়ে যাবো, ভাইকে আনতে গেছি, রেডি হয়েছি, যে জামা কাপড় পরা ছিল ওটা পরেই আবার বেরিয়ে যাচ্ছি একবারে, আর চেঞ্জ করার মতো সময়ও নেই। আর ওদিকে রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আবার ফিরেও আসতে হবে। আর প্রথমে ভেবেছিলাম হয়তো বা দুজনে থাকতে পারবে, আমার বর আর ভাই, তো পরে জানতে পারলাম যে ওখানে একজনের বেশি থাকতে দেবে না, তো তার জন্য করে ভাইকে নিয়ে আমি আবার চলে আসবো, আর বর ওখানেই থাকবে। আর এদিকে টিফিন বক্সটা কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন সোজা রওনা দেবো একদম হসপিটালের উদ্দেশ্যে। তো টিফিন বক্স ভরতে ভরতে একটা জিনিস মনে পড়লো, আমার মেয়ে যখন হয়েছিল তখন না এই হটপটে করে ভাত দিয়েছিল, তো হটপটটা একদমই খুলতে পারছি না ক্লিনিকে গিয়ে। তো সারা বাড়ির লোকজন এসে, এ আসে ও আসে, এ প্লাস নিয়ে আসে, এ হাতুড়ি নিয়ে এসে, এই করে করে তারপর অনেক কষ্টের পর তারপর হটপটটা খোলা হলো। সেটাই বলছিলাম ভাইকে, হটপটটা মানে ভরতে ভরতে। তো চলো এদিকে কিন্তু চলেও এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই, সবাইকে গুড নাইট জানাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।